এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট রাইসির দাফন ও নামাজে জানাজার আনুষ্ঠানিকতা শুরু, শাহাদাতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের শোক। রাইসির শাহাদাত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। গাজার ঘটনা বিবেকবানদের সামনে পশ্চিমা মানবাধিকারের চেহারা ফাঁস করে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। এবং বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা দিল আমেরিকা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসির শাহাদাতের একদিনেরও কম সময়ের মধ্যে তাঁর স্থলাভিষিক্ত নির্বাচন করার দিনক্ষণ ঘোষিত হয়েছে। গতকাল ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের সভাপতিত্বে তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 28 জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের খলিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজেই অংশগ্রহণ করেন। ইরানের সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রের 3 বিভাগের প্রধানগণ ওই বৈঠকে মিলিত হন। 131 ধারায় বলা হয়েছে, মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে দেশের প্রেসিডেন্ট 2 মাসের বেশি অনুপস্থিত থাকলে অথবা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনো কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দেরি হলে সর্বোচ্চ নেতার অনুমোদনক্রমে প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এরপর ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সমন্বয়ে গঠিত পরিষদ পরবর্তী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা 30 মে থেকে 3 জুনের মধ্যে আবেদন করতে পারবেন এবং যাচাই বাছাই শেষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত প্রার্থীরা 12 জুন থেকে তাদের প্রচারাভিযান শুরু করতে পারবেন। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির দাফন ও নামাজে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে আজ সকাল থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং বৃহস্পতিবার পবিত্র মাশহাদ নগরীতে দাফনের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হবে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিনের মৃত্যুকে বিশ্ব নেতাদের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ, সরকার এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন মহাসচিব। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাও হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছেন। প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির শাহাদাতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সমবেদনা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। 87 বছর বয়সী পোপ তাঁর বার্তায় লিখেছেন, আমি প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্য সমবেদনা জানাচ্ছি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ। ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের কাছে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি। মোহাম্মদ মোখবেরের উদ্দেশ্যে দেওয়া রাজা সালমানের বিবৃতি উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আমরা আপনাকে এবং ইসলামী প্রজাতন্ত্রী ইরানের ভাতৃপ্রতিম জনগণকে আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি ক্ষমা করেন এবং দুর্ঘটনায় নিহতদের আত্মা যেন শান্তি পায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাইসির আত্মা শান্তি পাক, আমরা আল্লাহর বান্দা এবং তার কাছেই ফিরে যাব। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পাহাড়িয়া এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন নিহত হন। মর্মান্তিক এই মৃত্যুতে ইরানে আজ থেকে 5 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এছাড়া সিরিয়া, লেবানন, ইরাক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেইর কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির ব্যাপক প্রশংসা করেন। ওই চিঠিতে পুতিন বলেছেন, প্রেসিডেন্ট রাইসি সারা জীবন দেশের কাজেই নিজেকে নিবেদিত রেখেছিলেন। প্রেসিডেন্ট রাইসিকে তিনি চমৎকার রাজনীতিবিদ বলে প্রশংসা করেন এবং তার শাহাদাতের ঘটনায় ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন। চিঠিতে পুতিন আরও বলেন, রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে প্রেসিডেন্ট রাইসি দুদেশের মধ্যকার সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তা কৌশলগত সম্পর্কে পরিণত করেছেন। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানি দূতাবাসের বাইরে বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে ইরানের শহীদ প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ভ্লাদিমির পুতিন ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরের সাথেও গতকাল টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে রুশ প্রেসিডেন্ট ইরানের সরকার এবং জনগণকে এই মর্মান্তিক ক্ষতির জন্য গভীর শোক ও সমবেদনা জানান। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাত বরণের ঘটনায় আনুষ্ঠানিক সমবেদনা জানিয়েছে আমেরিকা। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এই সমবেদনা জানান। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং প্রতিনিধি দলের অন্য সদস্যদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় আমেরিকা আনুষ্ঠানিকভাবে সমবেদনা প্রকাশ করছে। একইভাবে সমবেদনা প্রকাশ করেছে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট। জোটের নারী মুখপাত্র ফারা দাখালাল্লাহ এক্স পেইজে দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃত্যুতে নেটো জোট সমবেদনা জানাচ্ছে। ইরানের ষষ্ঠ বিশেষজ্ঞ পরিষদের কার্যক্রম শুরু হওয়া প্রসঙ্গে বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। তিনি আজ বলেছেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসলাম ভিত্তিক গণতন্ত্রের প্রকাশস্থল। ইসলামী মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে এই বিশেষজ্ঞ পরিষদ। এই পরিষদটিও জনগণের মাধ্যমে নির্বাচিত। বিশেষজ্ঞ পরিষদের মানদণ্ডগুলো ইসলাম ভিত্তিক এবং জননির্বাচিত। এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিচয় বহনকারী সুস্পষ্ট নিদর্শন। তিনি আরও বলেন, ইসলামী ব্যবস্থায় মানুষদের মাধ্যমে দেশ পরিচালিত হলেও লক্ষ্যগুলো থাকে ঐশী। ওই লক্ষ্যগুলো হলো মানুষের মধ্যে ন্যায় বিচার ও মর্যাদা প্রতিষ্ঠা, পৃথিবীকে সমৃদ্ধ করা, সময়কে সঠিকভাবে কাজে লাগানো এবং চূড়ান্তভাবে আল্লাহর নৈকট্য লাভের মর্যাদায় অধিষ্ঠিত করা। আয়াতুল্লাহ খামেনেই গাজায় অব্যাহত গণহত্যা প্রসঙ্গে বলেন, ইহুদিবাদীদের মাধ্যমে গাজায় সংগঠিত গণহত্যা এবং এই রক্তপিপাসু নেকড়ের প্রতি তথাকথিত লিবারেল ডেমোক্রেটিক সরকারগুলো সমর্থনের ঘটনাবলী বিবেকবানদের সামনে পশ্চিমের স্বাধীনতা ও মানবাধিকারের প্রকৃত অর্থ ও চেহারা উন্মোচন করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় আজ ভোরে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্তটি প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে আমেরিকায় প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে উদ্ধৃত করে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ব্যাপক দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে আমেরিকার ডিপার্টমেন্ট অব স্টেট ওই নিষেধাজ্ঞা দিল। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কুকথা বলার জেরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল 5টা থেকে আগামী 24 ঘণ্টা নির্বাচনে প্রচার করতে পারবেন না তিনি। 4 পাতার চিঠিতে প্রাক্তন বিচারপতিকে তীব্র ভর্ৎসনা করেছে তারা। এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তার সম্মানহানি হয়েছে, তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না বলে চরম মিথ্যা ও কপটতাপূর্ণ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে জো বাইডেন সর্বাবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন। গতকাল হোয়াইট হাউসে ইহুদিদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকালই আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান ঘোষণা করেন, গাজা আগ্রাসনের জন্য তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টা করছেন। তিনি আরও বলেন, গাজা যুদ্ধ শুরুর জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনিয়র এবং মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চান। আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যামূলক বলে যে বক্তব্য দিয়েছে তারও বিরোধিতা এবং নিন্দা করেছেন জো বাইডেন। তিনি বলেন, আমি পরিষ্কার করে বলছি, আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ করছে আমার অবস্থান তার বিপরীতে। যা ঘটছে তা গণহত্যা নয়, আমরা এটা প্রত্যাখ্যান করছি। এদিকে ইসরায়েলের সেনা অবস্থানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের উপর ইসরায়েলের আগ্রাসনের জবাবে ওই হামলা চালানো হয়। লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা গতকাল আল রাহেব, আল মার্জ, আল মালকিয়া, রামিম ব্যারাক, শেবা ফার্মের জেবদাইন এবং গোলান উপত্যকার আল কাজার সামরিক অবস্থানে প্রতিরোধ যোদ্ধারা হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনারা লেবাননের সীমান্তবর্তী নাকুরা এবং মায়েস আল জাবাল শহরেও বিমান হামলা চালায়। ওই হামলায় বেশ কয়েকজন লেবাননের নাগরিক হতাহত হয়েছেন। এছাড়া নাকুরা শহরের 2টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়াব গ্যালান্টির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন জানিয়েছেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান। তিনি গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, নেতানিয়াহু গ্যালান্ট যে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছেন যার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। করিম খানের পক্ষ থেকে নেতানিয়াহু গ্যালান্টির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেওয়া, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের পদ্ধতিগতভাবে নির্মূল করা এবং অনাহার সৃষ্টি করা। তিনি বলেন, এসব অপরাধ আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। ইহুদিবাদী নেতাদের পাশাপাশি হামাস নেতা ইয়াহিয়া সিনিয়র, মোহাম্মদ দেইব এবং পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন জানিয়েছেন করিম খান। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইতিহাস জুড়ে আফ্রিকান দেশগুলোর সন্ত্রাস, গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনের মতো সাবেক ঔপনিবেশিক শক্তিগুলো আফ্রিকান দেশগুলোর সঙ্গে অসংখ্য সামরিক চুক্তি করেছে, কিন্তু এই চুক্তিগুলো এই মহাদেশটি আরও বেশি মাত্রায় পাশ্চাত্যের উপর নির্ভরশীল করে তোলে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন সহকর্মী আশরাফুর রহমান। আফ্রিকায় পশ্চিমা সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের ইতিহাস নব্য ঔপনিবেশিকতা ও এই মহাদেশের সম্পদ শোষণ করার ধারাবাহিকতার প্রতি নির্দেশ করে। এসব হস্তক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা তো প্রতিষ্ঠা করেনি, বরং আফ্রিকাকে আরো বেশি অস্থিতিশীলতা ও পরনির্ভরতার দিকে ঠেলে দেয়া হয়েছে। ইতিহাস জুড়ে আফ্রিকান দেশগুলো সন্ত্রাস, গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনের মতো সাবেক ঔপনিবেশিক শক্তিগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবি করে আফ্রিকান দেশগুলোর সঙ্গে অসংখ্য
সামরিক চুক্তি করেছে, কিন্তু এই চুক্তিগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন তো করতে পারেনি, বরং আফ্রিকা বৃহত্তর অস্থিতিশীলতার দিকে পরিচালিত হওয়ার পাশাপাশি এই মহাদেশটি আরো বেশি মাত্রায় পাশ্চাত্যের উপর নির্ভরশীল হয়ে ওঠে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, নাইজেরিয়া, লিবিয়া, মালি, সোমালিয়া এবং সুদানের মতো দেশগুলো সন্ত্রাসবাদ সহ নানা মারাত্মক হুমকির সম্মুখীন। ওয়াহাবি চিন্তাধারা দ্বারা প্রভাবিত সালাফি জিহাদি সংগঠনগুলো, বিশেষ করে আল কায়েদা এবং আইএসআইএস এর মতো উগ্রগোষ্ঠীগুলো এই দেশগুলোর অস্থিতিশীলতার জন্য প্রধান ভূমিকা পালন করছে। এসব উগ্রগোষ্ঠী সেখানে তাদের প্রভাব বিস্তার করার লক্ষ্যে কাঠামোগত এবং সামাজিক দুর্বলতা ব্যবহার করে থাকে। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো এই সুযোগের সদ্ব্যবহার করে সামরিক সহায়তা প্রদান এবং সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার চুক্তি সম্পাদন করেছে, যা প্রায়শই ব্যর্থ হয়েছে। পাশ্চাত্যের উপনিবেশিকতার প্রভাব সম্পর্কে একটি সাক্ষাৎকারে সিয়েরা লিওনের প্রেসিডেন্টের স্ত্রী ফাতিমা মাদা বলেছিলেন, আমাদের দেশের খনিজ সম্পদ সমস্ত মানুষের চাহিদা মেটাতে যথেষ্ট, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেওয়া হয় না। এসব সম্পদ হাতিয়ে নিতে বড় শক্তিগুলো সব সময় বিশৃঙ্খলা ও বিরোধীদের সমর্থন দিয়ে দেশের উন্নয়নে বাধা দেয়। এই দৃষ্টিভঙ্গি ঔপনিবেশিক স্বার্থ বজায় রাখতে এবং মহাদেশের প্রাকৃতিক সম্পদ শোষণের জন্য আফ্রিকায় অস্থিতিশীলতা সৃষ্টিতে পশ্চিমা শক্তিগুলোর ধ্বংসাত্মক ভূমিকা দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র 2018 সালে ঘানার সাথে চুক্তির মতো সামরিক চুক্তিগুলো ব্যবহার করে আফ্রিকাতে তার সামরিক প্রভাব প্রসারিত করার চেষ্টা করছে। চুক্তিগুলো ঘানার অভ্যন্তরে ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়েছে। স্থানীয় সরকারের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন ছাড়াই মার্কিন সৈন্যদের ঘানার মাটিতে সামরিক অভিযানে মোতায়েন এবং পরিচালনা করার অনুমতি দেওয়া হয়। এসব চুক্তির সমালোচকরা এগুলোকে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন। 2011 সালে লিবিয়ায় নেটোর সামরিক হামলার ফলে মুয়াম্মার গাদ্দাফির পতন এবং মৃত্যু হয়েছিল। এটি পশ্চিমা সামরিক হস্তক্ষেপের একটি উদাহরণ, যা স্থিতিশীলতার পরিবর্তে আরো বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার দিকে লিবিয়াকে ঠেলে দিয়েছে। এই হামলার পর লিবিয়া একটি ব্যর্থ দেশে পরিণত হয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসী ও মিলিশিয়া গোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে। এই অস্থিতিশীলতা আফ্রিকা অঞ্চলে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে এবং এই অঞ্চলকে সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব বিস্তারের দিকে নিয়ে গেছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।